তো আমরা দেখতে দেখতে কোর্সের একবারেই শেষের দিকে আসলাম। তো গত দুইটা ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে সেলসের রিপোর্ট অ্যাড করছি, তারপরে হচ্ছে পেমেন্ট এবং রিসিপ্টের রিপোর্ট অ্যাড করছি। তো পেমেন্ট এবং রিসিপ্টের রিপোর্টে আমরা হচ্ছে এই যে সোর্স কোডগুলো এখানে দেয়া আছে, পেমেন্ট এবং রিসিপ্টের এইখানে দেয়া আছে। তো এখান থেকে দরকার হলে সোর্স কোডগুলো দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কপি পেস্ট করা যাবে না। So, আমরা প্রজেক্টে যাই, এটাকে যদি পিএসপি আর্টিজান সার্ভ করি, ওকে, ড্যাশবোর্ড হচ্ছে john@xmple.com, পাসওয়ার্ড 1234567 আনডিফাইন্ড ভেরিয়েবল মেইন মেনু। ওকে, তো আমাদের কিছু ইমপ্রুভ করতে হবে হয়তো, ড্যাশ, আচ্ছা, ওয়েব, এই যে ড্যাশবোর্ডটা এই জায়গায় আছে না, ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের জন্য একটা হচ্ছে রাউট ক্রিয়েট করি, কারণ আজকে আমাদের কাজ হচ্ছে মূলত ড্যাশবোর্ডটাকে নিয়ে। আচ্ছা, ড্যাশবোর্ড বাদ দিয়ে যদি আমরা একটু অন্য রাউটগুলোতে যাই, এখানে থেকে দিয়ে ড্যাশবোর্ডটা পরে ঠিক করি, ইউজার্সে আসি। সো আমাদের এখন পর্যন্ত গতদিন আমরা এইগুলো সিলেক্ট করার বিষয়টা করছিলাম। তারপরে এখন হচ্ছে আমাদের আমাদের প্রথম থেকে যদি একটু রিভাইজ দেই, আমাদের হচ্ছে ইউজারের ভিতরে যাইতে পারছি, এখানে গিয়ে আমরা টোটাল ওই ইউজারের ডিটেলস দেখতে পাচ্ছি, তারপরে এই ইউজারের জন্য সেল অ্যাড করতেছি, পেমেন্ট অ্যাড করতেছি, তারপরে পার্সেস অ্যাড করতেছি, রিসিপ্ট অ্যাড করতেছি, তারপরে এখানে সেলসে গিয়ে এই ইউজারের সেলসগুলো দেখতেছি, তারপরে পার্সেসে গিয়ে এই ইউজারের পার্সেস, পেমেন্টে গিয়ে এই ইউজারের পেমেন্ট দেখতেছি, তারপরে রিপোর্টে গিয়ে রিসিপ্টে গিয়ে এই ইউজার থেকে কত টাকা রিসিভ করছে সেটা দেখতেছি। প্রোডাক্টে যদি যাই, প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রোডাক্টস, আমরা হচ্ছে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সব কিছু আছে এখানে। তারপরে স্টকে আমরা স্টক দেখতেছি কোন প্রোডাক্টের কতটা স্টক আছে। তারপর রিপোর্টসে গিয়ে আমরা কি করছি, আমরা সেলস রিপোর্টে হচ্ছে আমরা এখান থেকে ডেট রেঞ্জ অনুযায়ী সার্চ দিয়ে এখানে হচ্ছে সেলস রিপোর্ট শো করাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেলস রিপোর্ট। আর একটা হচ্ছে পার্সেজে, এখান থেকে পার্সেজ ডেট রেঞ্জ সার্চ দিয়ে আমরা পার্সেজের রিপোর্ট দেখাচ্ছি। তো সব কিছুই ঠিক আছে। তো আমাদের এখন যেটা কাজ হচ্ছে, আমরা ড্যাশবোর্ডটাকে কাজ করব। মানে মোটামুটি আমাদের হচ্ছে ইউজার অ্যাড করা হচ্ছে, আমাদের প্রোডাক্ট অ্যাড করা হচ্ছে, তারপরে আমাদের স্টক অ্যাড করা হচ্ছে, তারপরে হচ্ছে মানে স্টক এখানে শো করাচ্ছি, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার রিপোর্ট দেখতেছি মোটামুটি। কিন্তু আমি যদি চিন্তা করি, এখন চিন্তা করো, যদি একটা ছোট দোকান অথবা একটা শোরুমকে আমি এই সফটওয়্যারটা দিই, সে কি চালাইতে পারবে? তার কি দরকার? তো একজন কাস্টমার আসলো, কাস্টমারটা অ্যাড করা দরকার, তাকে প্রোডাক্ট সেল করা দরকার, টাকা নিয়ে নেওয়া দরকার, ওকে, ডান। আমি যদি কখনো প্রোডাক্ট কিনে নিয়ে আসি, ড্যাটস আমি পারচেস করতেছি একটা দোকান, সে কি করতেছে, সে এখানে একটা ইউজার অ্যাড করে পারচেস নিয়ে আসলো, বিক্রি করে দিল। তো এখানে আর একটা ট্রিক্স অবলম্বন করা যায়, যদি মানে কাস্টমার আমি কিছু সেল করতে যাচ্ছি যেখানে কোনো আসলে আমার কাস্টমারের হিস্টোরি রাখার দরকার নাই, তো সেই জন্য আমরা কি করতে পারি, একটা নিউ ইউজার অ্যাড করলাম। সাপোজ হচ্ছে একটা আমি ইউজার অ্যাড করলাম, কমন ইউজার, কমন ইউজার, বা আমি দিলাম কোম্পানির নামেই দিলাম একটা ইউজার, বা অর্থ নগদ সেল নামে দিলাম, নগদ নামে একটা দিলাম। তো এটাতে আসলে কি, ইউজার আসলো, আমি টাকা নিলাম, সেল করে দিলাম একটা ওই ইউজারের অধীনে। ওখানে অন্য কোনো ইউজার মানে আমরা হচ্ছে যেটার যে কাস্টমারে আমাদের কোনো লেজার রাখার দরকার নেই, আসলো, বিক্রি করলাম, প্রোডাক্ট দিলাম, টাকা নিলাম, চলে গেলাম, এই কাস্টমারের কোনো হিস্টোরি রাখার দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ইউজার বানাই, ওই ইউজারের অধীনে সেল করাই দিতে পারি বা পারচেস করাই দিতে পারি। আর যে ক্ষেত্রে আমাদের হচ্ছে ইউজারের ইউজারের কি দরকার, ইউজারের হচ্ছে আমাদের হিস্টোরি রাখা দরকার, তার বাকি থাকতে পারে হয়তো, বা তার আমরা পরবর্তীতে সে আবার পারচেস করবে, এই টাইপের হলে আমরা নতুন ইউজার ক্রিয়েট করব। সো এখানে আর একটা ট্রিক্স করা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের গ্রুপের ক্ষেত্রে এমপ্লয়ি হয়, এমপ্লয়িরে কি করতে হয়, এমপ্লয়িরে তো আমি যদি এমপ্লয়ির কাছ থেকে সাপোজ আমি একটা এমপ্লয়ি অ্যাড করি, ওকে আমি শুধু কি পেমেন্ট করে দেবো, তাই না? এমপ্লয়ি আসলো, প্রতি মাসে মাসে এমপ্লয়িকে স্যালারিটা পেমেন্ট করে দেওয়া হবে। তো পেমেন্ট করে দিলে কি হবে, এই জায়গায় তার শুধু ব্যালেন্সটা শো করাবে, কত টাকা পেমেন্ট করছি, তো তত টাকা তার ডিউ হিসাবে শো করাবে। তো সেই ক্ষেত্রে যদি আমি করি, এমপ্লয়ির কাছ থেকে সেল করে বা নিউ পারচেস টাইপে পারচেস করে যদি আমি কোনো কিছু অ্যাড করে নেই,
পারচেস করে নেই, দ্যাটস মিন তার কাছ থেকে আমি 1 মাসের কাজ পারচেস করে নিলাম। তো সেক্ষেত্রে কিন্তু এভাবে একটা ম্যানেজ করা যায়, এমপ্লয়িটা পেয়াবল ক্রিয়েট করা, দ্যাটস মিন মানে এখানে পারচেস না, আসলে পেয়াবল। তো আমরা যদি এইখানেই করি অথবা নতুন দুইটা মানে টেবিল অ্যাড করে ইউজারের পেয়াবল রিসিভেবল তৈরি করা, মানে পেয়াবল তৈরি করব, দ্যাটস মিনস তার কাছ থেকে আমি হচ্ছে কোনো কিছু নেব যার অধীনে, যার কারণে সে আমার কাছ থেকে টাকা পাবে। হতে পারে যদি এমন হয় যে আমাদের একটা শ্রমিক কাজ করলো, একদিন কাজ করছে, তো তাকে আমাকে পে করে দিতে হবে। তো আমি তো তাকে কোনো কিছু পারচেস করতেছি না, সেলও করতেছি না, কিন্তু তাকে পে করতেছি। আবার যদি নর্মালি পে করি তাকে ডিউ দেখাবে। তো সেক্ষেত্রে আমরা পেয়াবল রিসিভেবল কিছু অ্যাড করতে পারি, অথবা এখান থেকে একটা সেল অথবা একটা পেমেন্ট টাইপের অ্যাড করে ওর অধীনে আমরা হচ্ছে হচ্ছে ওই যে প্রোডাক্ট অ্যাড করতে পারি। প্রোডাক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে সাপোজ আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম যেটার কোনো স্টক নাই, শুধু এটা হচ্ছে মানে ওয়ার্ক, মানে কাজ, আমার প্রোডাক্টটার নাম হচ্ছে ওয়ার্ক বা বা কি বলবো এমপ্লয়ি ওয়ার্ক, যেটার আসলে প্রোডাক্ট আমরা মানে প্রোডাক্ট আমার কোয়ান্টিটি বা আমাদের স্টক স্টক দরকার নাই, যার শুধু প্রোডাক্টটা অ্যাড করে আমি হচ্ছে একটা পেয়াবল জেনারেট করে নেব। জ্যাসমিন আমার হচ্ছে একটা এমপ্লয়ি হচ্ছে আমাদের এখানে 1 মাস কাজ করছে, সো আমার সাপোজ প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে কাজ বা ওয়ার্ক। তো আমি একটা নিউ পারচেস করে দিলাম বা 1 বছরের জন্য একটা পারচেস টাইপের পেমেন্ট করলাম, মানে ইনভয়েস করলাম 2020 সালের জন্য। এখানে ওই যে ওয়ার্ক প্রোডাক্টটা অ্যাড করলাম, 1 মাস তার স্যালারি হচ্ছে ইউনিট প্রাইস, মানে তার স্যালারি, এই এমপ্লয়ি স্যালারি, তো স্যালারি দিয়ে ও কাজ অ্যাড করে তাকে পেমেন্ট করাই দিলাম। দ্যাটস মিন এইরকমভাবে করলে আমি হচ্ছে দেখা যায় যে আমাদের এমপ্লয়ি স্যালারি সিস্টেমটাও ম্যানেজ করতে পারবো। যদিও সেটা এখানে মুখ্য বিষয় না, আমরা এমপ্লয়ির অত অত ডিটেলস মানে চিন্তা করি নাই, তারপরে চাইলে কিন্তু আমরা ম্যানেজ করতে পারবো এটা দিয়েই। ওকে, সো আমরা আজকে হচ্ছে এইরকম যে এখানে কার্ডগুলো আছে না, এই টাইপের যে কার্ডগুলো আছে, এরকম আমরা কয়েকটা কার্ড হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে এখানে শো করাবো। আমাদের ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ডে এটাকে এই জায়গায় হচ্ছে ডাটাটা পাচ্ছে না, সেই জন্য সমস্যা করতেছে। তো আমরা হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করছি, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার, এটা হচ্ছে DASHBO ড্যাশবোর্ড পিওএন আরও ডবল এর ড্যাশবোর্ড কন্ট্রোলার। ওকে, তো আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার আসছে। তো এই জায়গায় আর আমি হচ্ছে এই ফাংশনটা রিটার্ন না করি, এখানে ড্যাশবোর্ড কন্ট্রোলার, এখানে @index। ওকে, আমি যদি যাই এখানে ফাংশন ইনডেক্স, এখানে কিছুই দরকার নাই, আমার হচ্ছে একটা ভিউ দরকার, আর রিটার্ন ভিউ, এটাতে হবে হচ্ছে আমরা বাই ডিফল্ট আগে আমাদের ড্যাশবোর্ডের জন্য এই যে ভিউয়ের ভিতর যে আমাদের ওয়েলকাম ডট ব্লেড ছিল এইটাকে রিটার্ন করছিলাম। তো এইটাকে রিটার্ন না করে এটাকে রিনেম করাই দেই, এটাকে আমরা ড্যাশবোর্ড নাম দেব, দিয়ে শেষ BOARD ড্যাশবোর্ড। সেখান থেকে ভিউ নিলাম ড্যাশবোর্ড, আর হচ্ছে আমাদের ডাটাটা পাস করাই দিতে হবে, যার কারণে আমাদের ইরর দেখাচ্ছিল ডাটা, যে ডাটাটা হচ্ছে আমাদের মেইন কন্ট্রোলারে আছে। এবার যদি রিলোড দেই, ওকে ডান, সো আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো আমাদের এই জায়গায় দেখোই আমাদের হচ্ছে পেজগুলো এখানে আছে, এখান থেকে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের একটা পেজ আছে না, কার্ড, এইটাই মনে হয় কার্ডগুলোই, তো এগুলোই কি কার্ড, যে কার্ডগুলো কপি করছিলাম আমরা এখান থেকে, আচ্ছা এখান থেকে গিয়ে দেখি, আমাদের প্রজেক্ট হচ্ছে এইটা, এখান থেকে পাবলিক অ্যাসেটস ইন্ডেক্সেই যাই, আচ্ছা ইন্ডেক্স পেজেই আছে, আর এই যে মান্থলি ইনকাম এইটাই ধরি, এখান থেকে ইন্ডেক্স পেজ কোথায়, ইন্ডেক্স পেজ এই এই যে রোটা আছে না, এই রোর ভিতরে আমার যে চারটা আছে সেই চারটাই আছে এই রোর ভিতরে।
এই রোটাকে পুরোটা কপি করে নিই, কন্ট্রোল অল্টার এ। তো আমার এই রোটা সিলেক্ট হয়ে গেল, এটা কপি করে নিলাম, নিয়ে এসে আমাদের এই যে ড্যাশবোর্ড ডট আছে না, ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি, এখানে কোনো আমার টাইটেল দরকার নাই, এখানে আমি এটাকে পেস্ট করাই দিলাম এই জায়গায়। ওকে, ডান। তো আমাদের এখানে যদি আসি, তো আমাদের দেখাচ্ছে। তো আমরা এখানে কি কি শো করাবো সেটা হচ্ছে আমাদের মানে দেখাইতে হবে। এখন আমাদের শো করাবো হচ্ছে হচ্ছে এখানে দিলাম হচ্ছে টোটাল ইউজার্স। ওকে, টোটাল ইউজার দেখাবো, তারপর হচ্ছে টোটাল প্রোডাক্টস, টোটাল প্রোডাক্টস দেখালাম। আমাদের হচ্ছে টোটাল ইউজার কতটা আছে, তারপরে টোটাল প্রোডাক্ট কতটা আছে, তারপরে আর কি দেখাইতে পারি। ওকে, তারপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে টোটাল, এই জায়গায় কি আসলে আমাদের এখানে তো এরকম পার্সেন্টেজ এরকম দরকার নাই, আমাদের এইটাকে উঠাই দিই। এই যে কার্ড বডিতে এরকম এইটা দিয়ে দিই, কার্ড বডি টোটাল সেলস, আর হচ্ছে এইটা ওকে, এটা হচ্ছে টোটাল শেষে এসিএস পার্সেস। ও সরি, কি হলো, আচ্ছা এই জায়গায় একটা বেশি আছে। সো আমাদের এইটা টোটাল ইউজার, টোটাল প্রোডাক্ট, টোটাল সেল, টোটাল পারচেস। ওকে, কত টাকা। তারপরে হচ্ছে আমরা নিচে আর একটা যদি রো নেই, এরকম আর একটা আইডি নিলাম, এটা হচ্ছে টোটাল RECIPT রিসিপ্টস, আর এটা হচ্ছে টোটাল পেমেন্টস, টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্টস। তারপরে হচ্ছে টোটাল রিসিপ্ট, টোটাল পেমেন্ট, তারপরে হচ্ছে আমরা একটা করতে পারি ক্যাশ ইন হ্যান্ড। আমার ক্যাশ ইন হ্যান্ড বলতে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড মানে আমার টোটাল কত টাকা রিসিভ করছি ওইটা থেকে টোটাল কত টাকা পেমেন্ট করে দিলাম, সেটা হচ্ছে আমার ক্যাশ ইন হ্যান্ড। এইটা হচ্ছে দেখানোর দরকার আছে। আর কি দেখানোর দরকার আছে বলো। আমাদের টোটাল ইউজার, টোটাল প্রোডাক্টস, টোটাল পারচেস, টোটাল প্রোডাক্ট, টোটাল পারচেস। আচ্ছা, এখানে রিপোর্ট আপাতত এই কয়টাই মনে হচ্ছে, আর কিছু পাচ্ছি না। টোটাল ক্যাটাগরিজ দরকার নাই, টোটাল ইউজার্স, স্টক প্রোডাক্টস দেখালাম, টোটাল ইউজার। আচ্ছা, আমরা এগুলো আগে কাজ করি, পরবর্তীতে আসলে এখানে অ্যাড করে দেবো, সমস্যা নেই। সো আমাদের কি কি দরকার, এইগুলো হচ্ছে সব আমার এইখান থেকে পাস করাই দিতে হবে। দিস ডাটা, এটা হচ্ছে টোটাল
ইউজার্স, এটার জন্য আমার কি করতে হবে, ইউজার টেবিল যেটা আছে আমার, এটা আছে কাউন্ট, দিতে হবে আইডি, দ্যাটস অল। এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ফাইন্ড ইউজার্স, ওকে ইউজার, এটাকে যদি রিটার্ন দেই, আমার টোটাল ইউজার 2 জন দেখাচ্ছে। ওকে ডান, দ্যাটস গুড। তো আমি এটাকে দিলাম টোটাল PRODUCTS প্রোডাক্টস, তাহলে আমাদের এটা কি হবে, প্রোডাক্ট, প্রজেক্ট না, প্রোডাক্ট। টোটাল প্রোডাক্ট, তারপরে হচ্ছে আমাদের এখানে রিলোড দেই, টোটাল সেলস। তো আমাদের টোটাল সেলে দেখাইতে হবে SALES সেলস, টোটাল সেলসে আমাদের হচ্ছে কি SALE সেল আইটেম, এখানে হবে সাম, কি হবে অ্যামাউন্টটা না টোটাল। আমি যদি সিকুয়াল প্রোতে যাই আমার প্রোডাক্টটা, এখানে সেল আইটেমটাকে ইম্পোর্ট করি, ওকে আমাদের মিনি পজ, এখান থেকে সেলস আইটেমের টোটালটাকে আমার সাম করতে হবে, টোটাল সেলস, তো টোটাল ইউর সেলস পারচেস, তো এটা সেলস আইটেমের জায়গায় হবে পারচেস আইটেম, এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে ডান। তো আমাদের টোটাল সেলস, টোটাল পারচেস আসলো। এবার টোটাল রিসিপ্ট, এখানে টোটাল RECEIPTS রিসিপ্টস, তো আমাদের মডেলের নাম হচ্ছে RECEIPT রিসিপ্ট। আর আমরা সামেশন করব কি, রিসিপ্ট টেবিলের নাম ছিল হচ্ছে অ্যামাউন্ট, আমাদের ফিল্ডের নামে অ্যামাউন্টের সাম দেখাবো। আর টোটাল যদি পেমেন্টে যাই, PAYMENTS পেমেন্টস, তো এখান থেকে হচ্ছে PAYMENT পেমেন্ট অ্যামাউন্ট। সো এটাকে একটু সাজাই নেই, এগুলো হচ্ছে মানে কোনো দরকারি বিষয় না, এটা ছাড়াও কাজ হবে, এটা দিলেও কাজ হবে, তবে এইভাবে রাখলে একটু দেখতে সুন্দর হয় আর বিষয়টা ভালো হয়। আমি রিলোড দেই, আর কোনো ইরোর নাই, ইরোর আছে, রিসিপ্টস নট ফাউন্ড, তো আমার পেমেন্টও অ্যাড করে নিতে হবে, পেমেন্ট, ওকে ডান। তোমার টোটাল ইউজার্সটাকে শো করাইতে হবে এখন আমার ড্যাশবোর্ডের এই জায়গায়, এইটা ছিল আমার টোটাল ইউজার, দেখি টোটাল ইউজার শো করাই কিনা, টোটাল ইউজার শো করাচ্ছে। টোটাল প্রোডাক্ট মানে টোটাল কতটা প্রোডাক্ট আছে, এইটা হচ্ছে আমার টোটাল প্রোডাক্ট, শো করাচ্ছে। তারপরে আছে আমাদের টোটাল প্রোডাক্ট আছে, দুটাই প্রোডাক্ট হলো, একটা হলে হবে, টোটাল সেলস দরকার আমার, তাই না, টোটাল সেল, টোটাল সেলস, তারপরে হচ্ছে টোটাল পারচেস, দেখাইলাম,
তারপরে আমাদের দেখাইতে হবে টোটাল রিসিপ্ট। এইটা হচ্ছে আমাদের টোটাল রিসিপ্ট। টোটাল রিসিপ্ট, তারপরে হচ্ছে আমাদের টোটাল পেমেন্ট। এটা ছিল টোটাল পেমেন্ট। আর টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বাদ দিলে আমি পাবো আমার ক্যাশে কত টাকা আসে, ক্যাশ ইন হ্যান্ড। টোটাল রিসিপ্টস এটা বাদ দিলে আমি পাবো আমার ক্যাশে কত টাকা আছে, অথবা আমার ক্যাশে কি ঋণে আসি না মাইনাসে আসি। ওকে, আমার ক্যাশ ইন হ্যান্ড কম আছে কারণ আমি পেমেন্ট বেশি করছি, রিসিপ্ট কম করছি। মানে টাকা যত নিছি তার চাইতে বেশি পেমেন্ট করে দিছি। যদি কোনো একটা ইউজারের কাছ থেকে টাকা নিয়ে নেই, সাপোজ এর কাছ থেকে ক্যাশ ইন করে নেই, কিছু রিসিপ্ট করে নেই, আমি হচ্ছে আজকের তারিখে 20,000 টাকাই রিসিভ করে নিলাম, মানে ইনভেস্ট করে নিলাম সাপোজ। এখন যদি ড্যাশবোর্ডে যাই, আমার ক্যাশে 14,000 টাকা আছে, জাসমিন আমি টোটাল রিসিভ করছি সবার কাছ থেকে, ইনভেস্টরের কাছ থেকে ধরো, তারপরে সেলস করলাম, টাকা নিলাম, তারপরে এখান থেকে নিলাম, তারপরে হচ্ছে আমার পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করছে টোটাল কত টাকা পেমেন্ট করছি, তো আমার টোটাল রিসিভ থেকে যদি আমি টোটাল পেমেন্ট বাদ দিয়ে দেই, তাহলে কি হচ্ছে আমার টোটাল টোটাল হচ্ছে আমার ক্যাশ ইন হ্যান্ডটা দেখাবে যে আমার কত টাকা ক্যাশে আছে। সেইখানে আর একটা বিষয় আছে, আমি আর একটা করতে পারি হচ্ছে টোটাল স্টক, মানে টোটাল আসলে কতটা প্রোডাক্ট আছে এটার একটা স্টক সামারি করতে পারি। দ্যাট মিন হচ্ছে আমাদের এই যে এইটার টোটাল কোয়ান্টিটি থেকে পার্সেজের কোয়ান্টিটি বাদ দিয়ে টোটাল স্টকটা দেখাই দিতে পারি, তাহলে আছে একটা সামঞ্জস্য হয়। আমার এই জায়গায় ইউজার যেটা আছে না, এইটাকে হচ্ছে রিলেট দেই টোটাল এসটিওসিকে স্টক। সো ইউজারটাকে একটু নিচের লাইনে এনে দিই, এখান থেকে 4টা বাদ দিয়ে 1 2 3 4 পার্সেজে, তাহলে এই জায়গায় হচ্ছে টোটাল ইউজারটা দিয়ে দিই। তাহলে আমাদের টোটাল ইউজারটা নিচে আসলো এবং এটা হবে টোটাল স্টক। তো আমাদের টোটাল স্টকটা ক্যালকুলেট করতে হবে এই জায়গায়, টোটাল এসটিওসিকে স্টক। তো টোটাল স্টক কি করতে হবে, পার্সেজ আইটেম থেকে বাদ দিতে হবে সেলস আইটেমটাকে। এটা হবে টোটালের জায়গায় হবে কোয়ান্টিটি, QUAN কোয়ান্টিটি, সরি TI কোয়ান্টিটি থেকে মাইনাস যাবে সেল আইটেম, কতটা আইটেম বিক্রি করছি, এটা হচ্ছে QUAN কোয়ান্টিটি। ওকে, ডান। সো আমাদের পার্সেল আইটেম থেকে সেল আইটেম বাদ দিলাম। এখান থেকে ড্যাশবোর্ডে যাই, তোমাদের প্রথম সবার উপরে এইটা টোটাল ইউজারের জায়গায় হবে টোটাল স্টক। তোমাদের 2 লাইন পূর্ণ হয়ে গেল, দ্যাটস গুড। সো আমাদের এখানে একটা সুন্দর আমরা চার্ট দেখাইলাম, যে কেউ আসে হোম পেজের ক্ষেত্রে এইটা যেন দেখতে পায়। তো এখানে আর একটা সমস্যা হচ্ছে, আমাদের এই যে পেজটাতে আসলে একটা হচ্ছে 404 পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ এই পেজ এই রাউটটা পাচ্ছে না। তো এটাকে সমাধান করার জন্য আমাদের ড্যাশবোর্ডও যে জায়গায় আসবে, নর্মালি স্ল্যাশ দিলেও যেন এই ড্যাশবোর্ড পেজেই আসে, দ্যাটস মিন এই পেজটাও কাজ করে। আমার এই পেজেই আছে, আমি যদি আবার ক্লিক করি এই ড্যাশবোর্ড পেজেই আছে। তো আমার ড্যাশবোর্ডটা কিন্তু সিলেক্ট হওয়া দরকার ছিল, তাই না? তো আমি ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাই, এখানে আমার কনস্ট্রাক্টরে মেনুগুলো বলাই দিতে হবে। যেমন আমরা কি করছিলাম, সেলস রিপোর্ট কন্ট্রোলার, এই যে মেনু বলছিলাম না, এইরকম আমাদের ড্যাশবোর্ডে মেনু বলে দিতে হবে। সাব মেনু নাই, সাব মেনুর দরকার নাই, আমার শুধু মেনু হবে দিয়ে এসএস ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ড মেনুটাকে সিলেক্ট করে দিতে হবে মেইনে,
এই যা এইটাকে শুধু কপি করে নিয়ে যাব, ইস মেইন মেনু ইকুয়াল ড্যাশবোর্ড, এই জায়গায় ড্যাশবোর্ড যদি হয় তাহলে এখানে সিলেক্ট হবে। ওকে, সো আমি এখন ড্যাশবোর্ডে আছি, তো এইটা আমার ড্যাশবোর্ড দেখাচ্ছে। এখন যদি আমি ইউজার্সে যাই, ইউজার গ্রুপে আসলাম, আমি ইউজার্সে আসলাম, আমি যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টে দেখাচ্ছি, তারপরে হচ্ছে প্রোডাক্ট আইটেম শো করাচ্ছে, তারপরে স্টক শো করাচ্ছে, রিপোর্টে যাচ্ছি, আমি সেলসের রিপোর্ট দেখাচ্ছি, আমি হচ্ছে পেমেন্টসের রিপোর্ট দেখাচ্ছি, আমি হচ্ছে পেমেন্ট দেখাচ্ছি, রিসিপ্ট দেখাচ্ছি। ওকে, দ্যাটস অল। এইটাই হচ্ছে আমাদের পুরা সম্পূর্ণ প্রজেক্ট। এখান থেকে আমাদের এখানে এত কিছু দরকার নাই, এলো পিআরও এফআইএল প্রোফাইল, এটা আপাতত হাইড করে রেখে দিলাম, যদি ভবিষ্যতে মনে হয় যে কিছু অ্যাড করব তখন অ্যাড করে দেবো, না সমস্যা নেই, এখন আপাতত আমার দরকার নাই। সেইখানে নাম হচ্ছে কার নাম দেখানো দরকার, যে লগ ইন করে আছে তার নামেই তো দেখানো দরকার, ও ইউজার লগ ইনে যাই আছে তার নামেই দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, জন ডান লগ ইন করছে। আমাদের এখানে সার্চ অপশনটা আসলে দরকার নাই, কারণ সার্চ দিয়ে কি করব, তো ওইটাকে আপাতত আমরা হাইড করে রাখতে পারি। এই যে ইনপুট সার্চ আছে না, এই যে ফর্মটা এখান থেকে হাইড করে রেখে দিলাম। আচ্ছা, কোন ফর্ম হাইড করলাম, এটা এখানে কি আরো ফর্ম ছিল, সার্চ ফর, ড্রপ ডাউন মেসেজ, এই যে এইটা হচ্ছে ইনপুট টাইপ ফর্ম, এই ফর্মটা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বড় প্রশ্ন। বলছিলাম যে যখন লারাভেল থেকে একটা নতুন ইনস্টল করি প্রজেক্ট, তো এটা কি আপডেট যেই ভার্সনটা আছে ওইটাই কি চলে আসে? যেমন এখন লারাভেল 8 চলে নতুন আসছে, এটা কি এখন ইনস্টল করলে এটা কি প্রথমে চলে আসবে, নাকি আমি যদি ধরেন লারাভেল 6 ইউজ করতে চাই তাহলে ওটা অন্যরকম করে ডাউনলোড করার সিস্টেম আছে? হ্যাঁ, মানে যখন যদি কেউ হচ্ছে নর্মালি ইনস্টল করলে লারাভেলের লেটেস্ট ভার্সনটাই ইনস্টল হবে। আর যদি মনে হয় যে আমাদের ওল্ড ভার্সন দরকার হয়, তখন তো ওল্ড ভার্সন ইনস্টল করার সিস্টেম আছে। আমি যদি লারাভেলের ডকুমেন্টেশন যাই, লারাভেল লারাভেলের ডকে এখানে বলা আছে বাই ডিফল্ট হচ্ছে নর্মালি ইনস্টল করলে সবার শেষেরটা আসবে, প্রজেক্ট ক্রিয়েট করলে মানে একদম লেটেস্টটা নিয়ে আসবে। কিন্তু চাইলেই ওই যে আগে ডকুমেন্টগুলোতে গেলে ওখানে বলে দেওয়া আছে কিভাবে কেমনে কি করা যায়। লোড নিচে যাই হোক। মানে আমরা কোনটা ইউজ করব? অবশ্যই লেটেস্ট ভার্সনটা ইউজ করব সব সময়, এবং লেটেস্ট ভার্সনটা ইউজ করতে হবে। এটা কি চেঞ্জ কি অনেক বেশি নাকি 7 8 থেকে 8? চেঞ্জ তেমন বেশি নাই, হালকা কিছু বেশি আছে, ওটা সমস্যা হবে না কোনো। তোমরা হচ্ছে সব সময় লেটেস্ট ভার্সন ইউজ করবা। ওকে, আমাদের এই ফর্মটা তো দরকার ছিল না, আর এই ডিভাইডারটারও দরকার নেই। ওকে, নাম থাকলো শুধু এখানে লগ আউট, এখানে হচ্ছে প্রোফাইলটা রাখি, এমনিতে দেখতে খারাপ দেখা যাচ্ছে। যদিও এখানে কিছুই নাই, জাস্ট এমনিতেই রাখে দিই, এটা থাকে। এটাতে আমরা পরবর্তীতে কিছু ইউজারের হয়তো ইনফরমেশন বা পাসওয়ার্ড আপডেটের কিছু অপশন দিতে পারি। এখান থেকে ডকুমেন্টেশন আছে না, এই ডকুমেন্টেশন থেকে যেমন 8.x আছে এখন লেটেস্ট ভার্সন, আমি যদি 7 দরকার হয়, এই 7-এ যাই, 7 ইনস্টলেশন কিভাবে করতে হবে এখানে দেয়া আছে। এই যে নিউ প্রজেক্ট ক্রিয়েট করলে, এই দেখো প্রজেক্ট করে ক্রিয়েট করলে এই যে এখান থেকে 7.0 এই ভার্সনটা বলে দিতে হচ্ছে। আর আমি যদি 8-এ থাকতাম লেটেস্টে, আমার ওখানে কোনো ভার্সন বলে দিতে হবে না, ওইটাই হচ্ছে আমার লেটেস্ট ভার্সন। সো আমার এখানে কোনো ভার্সন বলে দিতে হচ্ছে না। দ্যাটস গুড। এইভাবে মানে ওল্ড ভার্সন দিয়ে প্রজেক্ট ক্রিয়েট হয়, তবে সবসময় কাজ করবা লেটেস্ট ভার্সন দিয়ে, কোনো ওল্ড ভার্সনে কাজ করবে না। ওল্ড ভার্সনে কেন কাজ করবে?
কাজ হবে লেটেস্ট ভার্সনে। জি ভাই। সো আমাদের প্রজেক্টটাতে যদি আসি, তো আমাদের প্রজেক্টে আসলে ইমেজটা চেঞ্জ করা দরকার ছিল, তাই না? লগ ইনের ইমেজটা এই যে কোথায় জানা আছে, এইটা এইটা কি মানে লগ ইন করতে গেলে লগ ইন পেজে একটা ডগের ছবি আছে, তো আমরা চাইলে ওটাকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে রিসোর্স ইউজার্স, এখান থেকে লগ ইন কই, লগ ইন ফর্ম, এখানে হচ্ছে আইএমজি আছে না একটা, আচ্ছা এই ইমেজটা অটোমেটিক লোড করে দেয় এখান থেকে অফ। আচ্ছা যদি লগ আউট করে দেই, এইটা ইমেজ তাই না? এখান থেকে এই ইমেজটাই উঠাই দেই, জাস্ট শুধু ফর্মটা থাকবে। টেক্সট ইমেজটাকে চেঞ্জ করাই দিতে হবে। দেখি কোথা থেকে ইমেজটা আসে, তো কোনো জাভা স্ক্রিপ্ট আছে, এর জাভা স্ক্রিপ্ট দিয়ে ইমেজটা এই এখানে লোড করাই দেয়, কিন্তু কোন ইমেজটা সেটা একটু দেখতে হবে। এখান থেকে আচ্ছা এখান থেকে হচ্ছে আমাদের পাবলিক অ্যাসেটস, ভাইয়া ইন্সপেক্ট করে ওটার নামটা দেখে নাও। অ্যাসেট দেখে ইমেজ, এইটা কি না, এই যে এখানে আছে, এটা অনলাইন সোর্স থেকে একটা নিচ্ছে ইমেজ। এই যে লগ ইন বিজি ইমেজ, এটা হচ্ছে sbadmin2.min.css, মানে এসবি অ্যাডমিন থেকে এটা একবারে সেট করাই দিচ্ছে, মানে ইমেজটা একদম সিএসএস দিয়ে। এটা একটু কাজ করতে হবে, চেঞ্জ করতে হলে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। পজ ইমেজ, এখানে পজ মেশিন চলে আসছে, ইমেজে যাই, একটা যে কোনো একটা ইমেজ দিলেই হবে। আর এখানে ইমেজ কিন্তু দেওয়ার কোনো দরকারই নাই, এখানে ইমেজ না দিলে আবার এখানে আবার মানে বড় ছোট হবে নাকি, ইমেজ এখানে না দিলেই হয়। হ্যাঁ, ডিবের মধ্যে কোনো একটা আইকন দিয়ে দেন। এখান থেকে ক্লাস্টারে উঠাই দেই, এখান থেকে এরে হচ্ছে 12 করাই দেই, তো কাহিনী করার দরকার নেই, তার শুধু ওই বক্সটা রাখবো, পুরাটা হলো না, এটাকে একটু ছোট করাই দিতে হবে। এই যে কার্ড কার্ড বডি, এই জায়গায় রো,
ওকে। এটাকে এটা এখানে 3 দিয়ে দে একটু, জাস্ট সিম্পলি অত মাঝামাঝি আসলো জাস্ট। john@xample.com 2 3 4 5 6 7 8 লগ ইন করলাম। ওকে, চাইলে এই যে এইটার উপরে একটা এই জায়গায় একটা বড় করে আইকন দিয়ে দেওয়া যায় লগ ইনের, দিলে হলো, সমস্যা নেই। এখানে আবার আচ্ছা থাক আপাতত এইরকমই তো, ওটা কোনো বড় ধরনের ইস্যু না। সো আমাদের অ্যাপ্লিকেশনে এইটাই। সো আমরা এখানে আমাদের লগ ইন হওয়ার পরেই আমরা এই পেজটা দেখতে পারবো। এই পেজে আমাদের পুরো একটা অ্যাপ্লিকেশনের একটা ওভারভিউ শো করাবে। আমার টোটাল কতটা প্রোডাক্ট স্টকে আছে, টোটাল কতটা প্রোডাক্ট আছে আমাদের এখানে, প্রোডাক্ট অ্যাড করা আছে। তারপরে কত টাকা সেল করছি, টোটাল কত টাকা পারচেস করছি। তারপর সে টোটাল ইউজার কতটা আছে সেটা দেখাবে। তারপরে ইউজারের কাছ থেকে টোটাল কত টাকা রিসিভ করছি সেটা দেখাবে, কত টাকা পেমেন্ট করছি সেইটা দেখাবে। তারপরে আমার ক্যাশ ইন হ্যান্ড কত আছে সেইটা শো করাবে। তো এখানকার আইকনগুলো একটু চেঞ্জ করাই দিতে পারি আমরা। এখানে যেহেতু ড্যাশবোর্ডে আছে না, এখানে আমাদের প্রথমের আইকনটা প্রোডাক্ট, এখানে হচ্ছে ডলার আছে, এগুলোও সেল, সবই সেল অবশ্য টাকাই, সমস্যা নেই। শুধু প্রোডাক্টটা চেঞ্জ করে দিতে হবে, ইউজারটা চেঞ্জ করে দিতে হবে। টোটাল সেল, টোটাল পারচেস, এখানে এই যে এই জায়গায় ইউজার্স মানুষের ছবি দেখাবে, ওকে ইউজার্স। আর হচ্ছে রিসিভ টাকা, এটাও টাকা, এটাও টাকা, এটাও টাকা, এটাও টাকা, এটাও টোটাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই যে এটার মতো স্টকটাই দিয়ে দিই, যা আছে এইটাই দিয়ে দিই। এটা হচ্ছে ডলার না, আচ্ছা ডলারের পরিবর্তে ফন্ট আসামে কি টাকার আইকন নাই? ফন্ট অসাম, কারণ যেহেতু আমরা টাকা দেখাচ্ছি, টিকে টিকে টাকা নাই মনে হয়, ট থাকতে পারে, খুঁজে দেখতে হবে আসলে এখানে টাকার আইকন আছে কিনা। টাকার আইকন থাকলে টাকার আইকন দেওয়া যায়। কার্ড, ভাই আপনি মানি যে এটা আছে ওটা দিয়ে দিতে পারেন। এইটাও দেওয়া যায় মানি। ডলার থাকলেও সমস্যা নাই, আমরা তো যে যেটা দেখাবে ডলার একটা সাইন। এখানে হচ্ছে আইকন, বিভিন্ন বিটকয়েন ইউরো আছে, এখানে টাকা নাই, আমাদের যে টাকা আছে টাকা নাই, এখানে আমাদের টাকা নাই, বাংলাদেশ গরিব দেশ তো ওই জন্য দেয় নেই। যাই হোক, না, এখানে সব আইকন তো আসলে দেয়া সম্ভব হয় না, মানে ফন্ট আসামের তো একটা লিমিট আছে, অনেকগুলো আইকন, দেখো বহুত আইকন আছে এখানে, তো কতগুলো আইকন দেবে, এই জন্য যেগুলো আসলে মানে যে কারেন্সিগুলো, যেমন টাকার কারেন্সি শুধুমাত্র বাংলাদেশেই হয়, আর ডলার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, ইউরো ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, এরকম যেগুলো আসলে ভ্যালু বেশি ওগুলো সাধারণত দেয়া আছে, আর বাকিগুলো দেয়া নেই। এখানে ডলার সাইনটাতে এটাকে চেঞ্জ করাই দিই, MONEY মানি। সরি কি আসলো আইকন, MONEY, MONEY মানি মনে হয় নাই তাহলে এখানে, আমাদের এখানে যে ভার্সন ব্যবহার করতেছি এই ভার্সনে মানি নাই তাহলে। মানি,
আচ্ছা থাক, তাহলে ডলারে থাকে, এটা নিয়ে আসলে বড় ধরনের ইস্যু না এটা। যার সাথে এটা আমাদের এনহ্যান্সমেন্টের জন্য করতে পারি এই। সো আমাদের এখানে কি দেখাচ্ছে দেখো। হ্যাঁ, আচ্ছা এফ এ যাই, এস যে আছে ওই এসটা হবে না। এখন এখানে এসটা আসলে এখানে তো এদের দেয়া আছে, এখন এস ছাড়া আসে কিনা মানি, আসবে না। ওকে, সো আমাদের যাই হোক, তো আমাদের এখানে টোটাল রিসিভ দেখাচ্ছি, আমি টোটাল হচ্ছে পেমেন্ট দেখাচ্ছি, টোটাল ক্যাশ ইন হ্যান্ড সব কিছু এখানে আমরা শো করাচ্ছি। এখানে হচ্ছে এই টাকার পরে চাইলে একটা হচ্ছে এখানে টিকে বলে দিতে পারি এইভাবে, কেমন দেখা যায় দেখি, টাকা, অথবা এর শেষে হচ্ছে টিকে বলে দিই টাকা, এটাও দিতে পারি, অথবা দরকার নাই এসব, আমরা অ্যামাউন্টটা জানলেই হলো। সো আমাদের অ্যাপ্লিকেশনটা মোটামুটি কিন্তু একটা ইউজেবল পর্যায়ে চলে আসছে। আমরা হচ্ছে যে কোনো ইউজার, সাপোজ আমি অ্যাজ এ ইউজার আসলাম, আসার পর এখানে আমি টোটাল একটা ওভারভিউ দেখতে পারবো যে আমার আসলে শপের কি অবস্থা। তারপরে এখান থেকে আমি ইউজারে গেলাম, এখানে গ্রুপে যাচ্ছে, আমি এখানে বিভিন্ন প্রকার গ্রুপ অ্যাড করতে পারবো। গ্রুপ অ্যাড করে আমি কাস্টমার, ইনভেস্টর, ওনার, সাপ্লায়ার, তারপরে যত প্রকার আছে আমাদের একটা প্রতিষ্ঠানে আসলে যা যা দরকার, এমপ্লয়ি অ্যাড করতে পারবো, সব কিছু আমি এখানে গ্রুপ অ্যাড করলাম। তারপরে এখানে ইউজারে আসলাম, ইউজারে এখানে সমস্ত ইউজার থাকবে। সো বেটার ওয়ে হচ্ছে কোনো একজন ইউজার আসলে আগে হচ্ছে তার মোবাইল নাম্বারটা সাধারণত ইউনিক হয়, ইমেইল তো আর সবারে থাকবে না, সবাই তো আর ইমেইল দেবে না। সেই ইমেইলটা কি অপশনাল করা আছে, ইমেইল অপশনাল করা আছে। সো আমার মোবাইল নাম্বারটা কিন্তু সবারই থাকবে, তো এখান থেকে আমি মোবাইল নাম্বার সার্চ দিয়ে ইউজারটাকে সহজেই পেতে পারি। আসলো ওনার কাছ থেকে আপনার মোবাইল নাম্বার বলেন, এখান থেকে মোবাইল নাম্বার লিখে সার্চ দিলাম, যেমন 2 3, যেমন যাই হোক একটা মোবাইল নাম্বার 0 4, যদি মোবাইল নাম্বারটা থাকে তাহলে ওই ইউজারটা চলে আসবে। আর যদি না থাকে, দেখি যে এই ইউজার নাই, তখন নিউ ইউজার অ্যাড করতে হবে। তো ইউজার অ্যাড করার পরে আমরা তো বারবারই দেখছি, এখান থেকে ইউজারের সব কিছু দেখতে পাচ্ছি। তারপরে আচ্ছা এইখানে এইগুলোকে ডলার বানাই দিতে হবে সবগুলাকে, ইউজারের শো, শো হচ্ছে ইউজারের ফা ডলার সাইন, তাই না? সবগুলো কি ক্যালেন্ডার? সব ডলার বানাই দিলাম, সেলস, পারচেস, রিসিপ্ট, পেমেন্ট, ব্যালেন্স, ডিউ। ওকে, তো আমি এখান থেকে ইউজার আসতেছি, ইউজার থেকে আমরা চাইলে এখানে নতুন সেল করাইতে পারতেছি, একে পারচেস করাই দিতে পারছি, এর কাছ থেকে আমি পেমেন্ট করাই দিতে পারছি, একে রিসিভ করাই দিতে পারছি। তো আমি ইউজার কাছে থাইলে, যদি ইউজারটা আমার কাস্টমার হয় তাহলে কি করব, কাস্টমারকে আমি সেল করব এবং রিসিভ করাই নেব, ডান। যদি এই ইউজারটা আমার যদি কি বলে, এই ইউজারটা যদি আমার হচ্ছে সাপ্লায়ার হয় তাহলে কি করব, আমি এর কাছ থেকে পেমেন্ট নিয়ে নেব এবং পার্সে পেমেন্ট নিয়ে, সরি, সাপ্লায়ার হলে পারচেস করব এবং তাকে পেমেন্ট দেব, টাকা মানে প্রোডাক্ট নেব, পেমেন্ট দিয়ে দেব। যদি আমার এটা ব্যাংক হয় তাহলে আমি কি করব, টাকা নেব এবং টাকা দেব, রিসিভ, পেমেন্ট, টাকা দেবো, মানে এটা মানে এটাকে একটা কমন টার্ম, যদি ক্যাশ ইন ক্যাশ আউট, প্রোডাক্ট ইন প্রোডাক্ট আউট ব্যবহার করতাম তাহলে আরও ইজি হয়ে যেত। তো টাকা নেব, টাকা দেবো। এটা যদি ইনভেস্টর হয় তাহলে ইনভেস্টর ইনভেস্ট করবে, বছর শেষে ইনভেস্টরের ইনভেস্ট রিটার্ন দিয়ে দেওয়া হবে। সো এভাবে, সো এটা আমার হচ্ছে প্রোডাক্টটা, এখানে আমরা হচ্ছে ইউজারের যত প্রকার ট্রানজ্যাকশন আছে সব করতে পারবো। তারপর যদি আমি চাই যে এই ইউজারের কাছে আমি কি কি সেলস করছি দেখবো, সেইটা দেখতে পারি। এখানে পারচেস করে পারচেস দেখতে পারবো, পেমেন্ট দেখতে পারবো, এখানে এনার কাছ থেকে কত টাকা রিসিভ করছি সেটা দেখতে পারবো, সব কিছু এখানে দেখতে পারবো। তারপর যদি আমার মনে হয় যে আমার কোনো একটা নতুন ক্যাটাগরি অ্যাড করা দরকার প্রোডাক্টের, সেটা অ্যাড করতে পারবো। প্রোডাক্টের যদি আমি এখানে প্রোডাক্ট অ্যাড করতে চাই, এখান থেকে নিউ প্রোডাক্ট করে আমি এখানে এই ইউজারের জন্য নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারছি।
আমি যখন স্টকে যাব, স্টক আমি প্রোডাক্টের কতটা স্টক আছে সেই প্রোডাক্টের স্টকটা আমি দেখতেছি। তারপরে রিপোর্টসে আমি হচ্ছে সেলস পার্সেস সব রিপোর্টগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এবং রিপোর্ট যেহেতু আমাকে হচ্ছে মান্থলি ইয়ারলি বিভিন্নভাবে সাজায় নিতে হবে, তো আমি এখান থেকে সিলেক্ট করে সাপোজ আমি এই মাসের প্রেজেন্ট মাসের রিপোর্ট দেখতে চাচ্ছি, তাহলে এই মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত কত টাকা সেলস করছি, কত টাকা সেল করছি, এখান থেকে দিয়ে আমি কতটা আইটেম সেল করছি, কত টাকা টোটাল সেল করছি তার একটা রিপোর্ট দেখতে পাচ্ছি। তো আমি এখানে পার্সেস রিপোর্ট দেখতে পাচ্ছি, তো আমি পেমেন্টের রিপোর্ট দেখতে পাচ্ছি, রিসিপ্টের রিপোর্ট দেখতে পাচ্ছি। সো এইটাই মূলত আমাদের হচ্ছে মোটামুটি ছোট্ট একটা ইউজেবল প্রোডাক্ট হয়ে গেল। তো এইটা যদি আমি এখন একটা চিন্তা করো তোমরা, যদি এইটাকে যদি আমি একটা দোকানকে দিতে চাই, সে কি এটাকে ইউজ করতে পারবে কিনা? সে আসলো, সব কিছু দেখবে, তার কাস্টমার আসবে, সেল করবে, পারচেস করবে, সে স্টক দেখবে, প্রোডাক্ট অ্যাড করবে, সে রিপোর্ট দেখবে, হয়ে গেল। কিন্তু একটা কিন্তু মানে ছোট দোকান সে ব্যবহার করতে পারছে। তুমি যদি একটা শোরুমকে দাও, সে শোরুম কিন্তু চাইলেই সিম্পলি তার স্টকটা দেখার জন্য, টাকা পয়সার হিসাবগুলো রাখানোর জন্য কিন্তু সে সিম্পলি ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এখানে আরও অ্যাড করার মতো অনেক কিছু জিনিস আছে, চাইলেই অ্যাড করা যায়। তো আমরা সেগুলো পরবর্তীতে হয়তোবা, মানে এখন ক্লাস ফর্মালি আজ থেকে শেষ হয়ে যাবে। প্রজেক্টে আর তেমন কিছু, মানে আর দেখানোর তেমন কিছু নাই, আমাদের কোর্সটাই মূলত শেষ হয়ে যাবে আজকে থেকে। তো এরপর থেকে হয়তোবা এখানে আরও কিছু আমি কয়েকটা ভিডিও অ্যাড করতে পারি। সাপোজ ফার্দার আমার যেমন এই প্রোডাক্টটা তো আমার এই গিটহাবে আছে, গিটহাবে মিনি পজ নামে এখানে একটা দেয়া আছে, পজ এখানে এই জায়গায় দেয়া আছে। সো এখানে এইটা প্রজেক্টটা যেহেতু বানাচ্ছি, হয়তো অনেক ইউজ করতে পারে, হয়তো আমি এমনি কাউকে দিলাম যে ইউজ করেন, অথবা তোমরাও দিতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু প্রোডাক্টটা ওপেন সোর্স প্রোডাক্ট, তোমরা এখানে চাইলে কন্ট্রিবিউট করতে পারো। আর যারা আপনারা ইউটিউব থেকে দেখছেন, আপনারাও চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারেন। সাপোজ এই প্রোডাক্টটাই তো আছে, এখান থেকে প্রোডাক্টটাকে ক্লোন করে নিয়ে আমি যেভাবে আপডেট করলাম না, এই যে আমি কাজ করলাম, কাজ শেষে গিট কমিট করে গিট পুশ করে দিবে। শুধু গিট পুশ করাই দিলে এখানে একটা পুশ রিকোয়েস্ট আসবে, আর ওটাকে আমি মার্জ করাই দিলে দেখা যাবে যে ওই ফিচারটা এই প্রজেক্টে চলে আসলো। তো পরবর্তীতে যে কেউ চাইলে এটাকে পুল করাই নিয়ে ব্যবহার করতে পারবে। তো এইটা যদি আপনি দেন, সুবিধা হচ্ছে কি, এই জায়গায় যে কমিটগুলো আছে, যেমন আমি এখানে সেটিংসে যাই, সেটিংসে না সরি ইনসাইটে, এই যে ইনসাইটে এখানে শুধু এই যে কন্ট্রিবিউটরে দেখাবে এই প্রজেক্টে আসলে কে কে কন্ট্রিবিউট করছে। যেমন এখানে শুধু আমি একাই কন্ট্রিবিউট করছি, এই জন্য কন্ট্রিবিউটর একাই দেখাচ্ছে। এখানে যদি তোমরা কেউ কাজ করো, অথবা আপনারা কেউ যদি এখানে পুল রিকোয়েস্ট দেন, সাপোজ আমি কেউ একটা হচ্ছে চার্ট অ্যাড করে পুল রিকোয়েস্ট দিলেন যে একটা সুন্দর এরকম একটা চার্ট শো করাইলাম, তো দেখানোর পর তাহলে এই জায়গায় একটা ওপেন সোর্স কন্ট্রিবিউটর থাকলে এই প্রজেক্টটাতে আপনি একটা কন্ট্রিবিউটর হলেন। তো এই যে ওপেন সোর্স কন্ট্রিবিউশনগুলো, এগুলো কিন্তু চাইলে যে কোনোখানে ব্যবহার করা যায়। মানে যখন তুমি জবে অ্যাপ্লাই করবা, এখানে এই যে এই একটা ওপেন সোর্স প্রোডাক্ট, এটাতে আমার এই এই কন্ট্রিবিউট আছে। তো এরকম অনেক ওপেন সোর্স প্রোডাক্ট থাকে যেখানে কন্ট্রিবিউট করা যায়। তো এখানে চাইলে তোমরা যে কেউ কন্ট্রিবিউট করতে পারো। তারপরে যখন এখানে আসবে, এখানকার এই যে কমিটগুলো দেখা যাবে, যখন এই যে কমিট 16টা কমিট সবগুলোই দেখা যায় যে আমি কমিট করছি। এখানে যখন তোমরা হচ্ছে কেউ কমিট করবা, তখন তোমাদের এখানে নাম শো আসবে, তুমি এই যে কে কী ফিচারটা কমিট করছে, কোন জায়গায় কাজ করছে, তো সেইটা এখানে চলে আসবে। তো এই জায়গাতে আসবে, যেহেতু প্রজেক্টটা এখানে আছে এবং মোটামুটি একটু ইউজেবল কিন্তু আছে একবারে, যে বিগিনার হিসাবে, মানে অ্যাটলিস্ট তোমাদের জন্য তৈরি করা, যাতে বিগিনার হিসাবে একজন ইউজেবল প্রোডাক্ট তৈরি করতে পারো সেইভাবে, মানে প্রজেক্টটা ডিজাইন করা। যদি রিয়েল লাইফ চিন্তা করি, একটা পজ আসলে কীরকম হওয়া দরকার, পজে কিন্তু আরও অনেক কিছু থাকে, আরও অনেক কিছু করার আছে। হয়তোবা এই প্রজেক্টটার ক্ষেত্রে বা এই মানে কোর্সটাতে পুরোটাতেই আমি সব কিছুই যে স্ট্যান্ডার্ড ব্যবহার করছি তা না, এখানে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ছাড়া কোড আছে। যেমন অনেক কিছু আছে যেটা আসলে রিয়েল লাইফে এটা ওটা দিয়ে কাজ হয় ঠিক আছে, কিন্তু ওর চাইতে আরও ভালো ওয়ে আছে ব্যবহার করার। তো আমি সেটা ব্যবহার করি নাই, কারণ হচ্ছে যেহেতু সবাই বিগিনার, সবাইকে আসলে বুঝতে হবে আসলে কাজটা করে। তো আমাদের অ্যাটলিস্ট জানতে হবে আসলে আমি কাজটা করতে পারছি। যখন আমি কাজটা করতে পারবো, তখন ফাইনালি গিয়ে আমি এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। প্রথমে কিন্তু এই প্রজেক্টেই আমরা কিন্তু অনেক কিছু ইমপ্রুভ করছি। যেমন ধরো এই জায়গায় সেলসে আসার ক্ষেত্রে, আমি ইউজার থেকে যদি সেলসে যাই, আমাদের প্রথম যখন আমরা প্রজেক্টটা হচ্ছে নিয়ে প্ল্যান করি, তখন প্রজেক্টে কিন্তু আমাদের যে একটা সেলসে আমরা এই যে রিসিপ্ট থাকবে,
মানে সেলসের ক্ষেত্রে আমি ওখানে সেলসের ইনভয়েসেই পেমেন্টের একটা ব্যবস্থা করতে পারবো, সেটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। তো পরবর্তীতে আসার পর মনে হচ্ছে যে না, এখানে এটা করলে বেটার হয়, তো সেটা করে দিলাম। তো এইরকম মানে ইনহ্যান্সমেন্ট থাকবে, আমাদের নতুন ইমপ্রুভমেন্ট থাকবে। সেরকম আমাদের যে কোডগুলো আছে, এই যে কোডগুলোতে যে এভাবেই দেয়া আছে মিন্স এভাবেই সবগুলোই থাকবে, এটাই বেস্ট প্র্যাকটিস তা কিন্তু না। অনেক জায়গায় কিছু কোড আছে যেগুলো আসলে ইজিয়ার, কিন্তু এটা হয়তো বা বেস্ট প্র্যাকটিস না, এর চাইতে আরও সুন্দর করে আরও ভালোভাবে কোড করা যায়। তো এখন কোশ্চেন হতে পারে যে তাহলে ওইটা শিখবো কিভাবে? তো ওইটা শেখার ওয়ে হচ্ছে প্রজেক্ট তৈরি করতে হবে। যত প্রজেক্ট তৈরি করবা, নতুন নতুন মানে জ্ঞানটা যখন, নলেজটা আরও বৃদ্ধি পাবে, তখন দেখবা যে ওই যে আমাদের স্ট্যান্ডার্ড কোড বা আমাদের আসলে বেস্ট প্র্যাকটিসের কোনটা কোড হওয়া উচিত সেটা অটোমেটিক চলে আসবে, ওটা সমস্যা নেই। তো এখন কাজ হচ্ছে সামহাউ কিভাবে করি। আমি হয়তো বা এসকিউএল ইনজেকশন প্রোটেকশন দেই নাই, লারাভেল প্রজেক্ট তো এসকিউএল ইনজেকশন নিয়ে অত চিন্তা করতে হবে না। এমন আমার কিছু কোড আছে যেগুলাতে আসলে দেখা যায় যে রিকার্সিভলি আমার হচ্ছে, আমার হলো কোয়েরি কল হচ্ছে, সেইটাকে আমি হয়তো ইমপ্রুভ করতে পারবো। তো আমাদের কি হয় হোক কোনো সমস্যা নেই, আমাদের আসলে এটাকে ওয়ার্কেবল হচ্ছে কি না, আমার যে এখানে হিসাবগুলো আসতেছে, এই যে হিসাবগুলো আসতে হয়তো মনে হচ্ছে যে হয়তো বা এমন হতে পারে যে আমরা বিহাইন্ড দ্য সিন অনেক মানে ব্যাড কিছু কোড আছে যেগুলো আসলে অনেক বেশি রান করতেছে, কোনো সমস্যা নেই। আপাতত আমি যেহেতু প্রজেক্ট করা শিখতেছি, আমরা মানে তোমরা যারা শিখতেছো, তো আমাদের কাজ করলেই হলো। তারপরে যখন কাজ করবে, দুই একটা প্রজেক্ট তৈরি করা হবে, তখন হচ্ছে আমাদের ইনহ্যান্সমেন্ট। আমি যে কোডগুলো করতেছি এটাকে কত সুন্দর হচ্ছে, যে অনেক জায়গায় হতে পারে যে, যেমন এই জায়গায় একটা সিম্পল দেখাই, হতে পারে এটা, যেমন হচ্ছে কোথায় ইউজার সেলস কন্ট্রোলার, এই সেলস কন্ট্রোলারে কিন্তু সব কিছু আছে। এই যেমন এখানে একটা ডিস্ট্রয় আছে, এখানেও একটা ডিস্ট্রয় আছে। তো এই ডিস্ট্রয় আইটেম এবং হচ্ছে এই অ্যাড আইটেম, এটা কিন্তু এই কন্ট্রোলারে না রেখে এটাকে কিন্তু আরেকটা সেলস আইটেম কন্ট্রোলার করে ওই আইটেম কন্ট্রোলারের ভিতরে এই দুটাই নিয়ে যাওয়াটা বেটার। কারণ এটা হচ্ছে আমাদের ইনভয়েসের জন্য পুরোটাই, আর আইটেমের জন্য আর একটা আইটেমের কন্ট্রোলার করলাম। তো এই টাইপের ইনহ্যান্সমেন্ট আরও অনেক কিছু থাকতে পারে। তারপরে হয়তো এই জায়গায় আমরা এই যে অ্যাডমিন আইডি, এটাকে ব্যবহার করছি, এটাকে হয়তো বা ইউজার, এটাকে এইভাবেও করা যায়। যেমন আমি হচ্ছে অথ থেকে ইউজার আসছি, ইউজার থেকে আমি ক্রিয়েট করব। ইউজার থেকে আমার কি আছে, ইউজারের এটা কি হচ্ছে সেলস আছে না, এসিএলএস সেলস, সেলস থেকে আমি হচ্ছে ক্রিয়েট করব, এইভাবে ক্রিয়েট করব। এখানে যদি আমি এখন এই যে ফর্ম ডাটাটা দিয়ে দিই, তাহলে আমার এই যে একটা ইউজার এই যে পাস করাই দিচ্ছে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সেলসে কোয়েরি বিল্ডার হবে। দ্যাটস মিন কি হচ্ছে, আমাদের ইউজার্স আছে, ইউজার্স মিন এটাই, অথ ইউজার্স মিন অ্যাডমিন, অ্যাডমিনের অনেকগুলো সেলস আছে, SALES সেলস আছে। তো এই ইউজারের অধীনে অ্যাডমিনে এখানে আমি একটা ফর্ম ডাটা দিয়ে ক্রিয়েট করব। এই যে এটা আমি ক্রিয়েট করলাম। এই যে এইটা ওইটা কিন্তু বিষয়টা অনেকটা সেম, একই কাজ হচ্ছে। আমি অ্যাডমিনকে অ্যাসাইন করে দিলাম এইটা, আর হচ্ছে আমি এই যে অ্যাডমিনের অধীনে একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, মানে অ্যাডমিন থেকে সেলস করে সে অটোমেটিক অ্যাডমিন আইডিটা মানে ম্যাচ করাই দেবে। তো এরকম আরও ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে যেগুলো আসলে করা উচিত ছিল। কিন্তু এই লেভেলে যদি আমি এখন যেটা গেলাম, অনেকটা কিন্তু হচ্ছে এটা, অনেকটা কিন্তু এটা হচ্ছে মানে কমপ্লিকেটেড হচ্ছে। ইউজার থেকে সেলস আছে, সেলস থেকে আমি ক্রিয়েট করতেছি, তো মোটামুটি কমপ্লিকেটেড হয়ে যায়। তো যেটা অ্যাটলিস্ট তোমাদের বুঝতে কমপ্লিকেটেড না হয়, যেন ইজি আর হয়, সেটা বেস্ট প্র্যাকটিস হোক অথবা না হোক, সেটা কোনো ব্যাপার না। তো এইভাবে মূলত অনেক কিছু কাজ করা আছে। তো এখন যেটা বেটার হবে আমাদের, তোমাদের জন্য বা যারা অনলাইনে কোর্সটা এতদিন করলেন, সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা অনলাইনে আছেন। আর আসলে কোর্সটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগতেছে বা তোমাদেরও কেমন লাগলো, ইউটিউবের আমাদের ওই যে ভিডিওগুলোতে আপলোড করি, তো ওখানে কমেন্ট করবেন। আসলে কমেন্ট করে জানাই দেন যদি যে আসলে কেমন লাগতেছে, তোমরা আসলে যখন পরবর্তীতে কোর্স ভিডিওগুলো দেখো তোমাদের আসলে বুঝতে পারো কিনা বা কেমন লাগে, কমেন্টে একটু জানাই দিও। তাহলে সবাই, অন্যজন মানুষ ইন্সপায়ার হবে। তো আপনারাই জানাবেন কেমন লাগতেছে। আর হচ্ছে এইভাবে কয়েকটা প্রজেক্ট তৈরি করো। এখন তোমাদের আমার সাজেস্ট হবে কয়েকটা প্রজেক্ট তৈরি করো। তো একটা সিম্পল হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট তৈরি করো, অথবা এইটা একটা প্রজেক্ট না, এইটা কি আছে, প্রোডাক্ট আছে, পার্সেস আছে, সেল আছে। তো এটা চাইলে কিন্তু আমি যে এই জায়গায় হোম পেজে মানে লগ ইন বাইরে কিন্তু আমি চাইলে একটা ই কমার্স বানাইতে পারি।
এটাকে আমি ই কমার্সের একটা ব্যাক এন্ড হিসাবে ব্যবহার করতে পারি। আমি একটা চাইলে ফ্রন্ট এন্ড ই কমার্স দিলাম, যেখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা যাবে, পারচেস করা যাবে, ওখান থেকে হিসাব হলো। আর ওইখানের সেলসের ডাটাগুলো কাস্টমার রেজিস্ট্রেশন করলে আমাদের গ্রুপে ইউজার একটা রেজিস্ট্রেশন হবে, কাস্টমার ওখান দিয়ে অ্যাড টু কার্ট করে সেল করলে আমার এখানে সেল হয়ে যাবে। তো এরকম করে এটাকে আরও ইমপ্রুভ করতে পারো। অথবা তুমি একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করো, অথবা যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করো। তো এখন জব এইরকম কয়েকটা প্রোডাক্ট তৈরি করতে পারলে তুমি যখনই কোথাও সিভিটা ড্রপ করবা, তখনই ওরা গুরুত্ব দেবে, না এই ছেলে হচ্ছে কিছু প্রজেক্ট তৈরি করছে যেগুলো আসলেই ভালো। তো এটা একটা মোটামুটি কিন্তু একবারে সুপার সিম্পল ছোট্ট একটা প্রজেক্ট, কিন্তু তুমি যদি এটাকে ব্যবহার করতে পারো ভালো করে, একটা সুন্দর মোটামুটি লেভেলের দোকান সে এটা সফটওয়্যারটাকে ব্যবহার করে তার হিসাব নিকাশ রাখতে পারবে। একটা শোরুম, ছোট শোরুম, সে তার হিসাব নিকাশ রাখতে পারবে। হয়তো বা আরও অনেক কিছু করার ছিল, অত কিছু নাই, সিম্পল আমার শুধু স্টক টাকা পয়সার হিসাব আমি দেখতেছি, সে দেখতে পারবে। তো এইরকম তোমরা প্রজেক্ট তৈরি করো, সেটাতে আরও ফার্দার ইমপ্রুভ করবা। যেমন এখানে যেমন হচ্ছে সেলসে আমি শুধু রিপোর্ট দেখাচ্ছি, একটা রিপোর্ট, এমন একটা রিপোর্ট থাকতে পারে যে রিপোর্টে সবগুলোই থাকবে। আমি যেমন হচ্ছে একটা রিপোর্ট থাকবে ওভারঅল রিপোর্ট, এখানে যদি আমি সাপোর্ট দিই আমাকে প্রথমে সেল দেখাবে, তারপর পারচেজ দেখাবে, তারপরে ক্যাশ ইন দেখাবে, তারপরে ক্যাশ আউট দেখাবে, মানে একটা রিপোর্টে সবগুলোই দেখাবে। এরকম করো, ইমপ্রুভমেন্ট করো, তো তোমাদের স্কিল বৃদ্ধি হবে। তারপর হচ্ছে এই যে আমি সেলসটা করছি, এটার কোনো আমি প্রিন্ট দেই নেই, এটার কোনো প্রিন্ট নাই। হ্যাঁ, একটা রিপোর্ট কিন্তু আমি চাইলে প্রিন্ট করতে পারি, আমার একটা রিপোর্ট প্রিন্ট করার প্রয়োজন হতে পারে। তো এখানে একটা প্রিন্ট বাটন দাও, প্রিন্ট বাটন দিয়ে যেন এই ডিপটা সে প্রিন্ট করায় দেয়, এরকম কাজ করো। তো এইটাতে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে, নতুন নতুন কাজ করতে হবে। এটা কমপ্লিট করার পর এরকম বিভিন্ন কাজগুলো করবেন সবাই, মানে যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারাও করবেন, আর তোমরা যারা এখানে ক্লাস করলা এতদিন, তোমরা এগুলো ইমপ্রুভ করবা। আর আমি ফার্দার হয়তো, যেহেতু প্রজেক্টটা আছেই, হয়তো মানে ধীরে ধীরে হয়তো সময় পাইলে, ফ্রি সময় থাকলে ইমপ্রুভ করলাম। হয়তো বা একদিন এখানে আমি একটা প্রিন্টের বাটন দিয়ে দিলাম। অথবা যেমন ইনভয়েস কিন্তু প্রিন্ট একটা কমন কাজ, তুমি সেল করবা, ইউজারে একটা ইনভয়েস প্রিন্ট করাই দিবে না, কেমন হয়ে যায়। তো এখানে যদি আমি সেলসে যাই, একটা সেলস আমি দেখলাম, এই সেলসটাকে এখানে একটা প্রিন্ট বাটন দিলাম, প্রিন্ট বাটন দিলে আমাদের যে বিভিন্ন সুপার শপের ছোট্ট একটা পজ প্রিন্টার দিয়ে একটা প্রিন্ট হয় না, তো জাস্ট এই জায়গায় এই বাটনগুলো থাকবে না, এই ডিলিট বাটন থাকবে না, এই পুরোটাই হচ্ছে একটা প্রিন্ট হয়ে গেল পেজে, জাস্ট গুড। তো এইভাবে বিভিন্ন প্রিন্টের অপশনগুলো দিতে পারো। তো এইরকম আরও অনেক অপশন আছে। তো এই জায়গায় হোম পেজে চাইলেই কিন্তু ইজিলি এখানে একটা চার্ট তৈরি করে দেওয়া যায়, একটা চার্ট, একটা বার চার্ট, মানে কোন মাসে কত সেল হলো, অথবা কোন দিন কত সেল হলো, একটা ট্রেন্ড, এরকম আরও অনেক ইমপ্রুভমেন্ট করা যাবে। তো সেগুলো হয়তো ফিউচারে আমি এখানে মানে অ্যাড করে দিলেও দিতে পারি। আবার যদি কোনো কিছু মনে হয় যে না, কিছু ফার্দার আসলে কমন বিষয় যেগুলো আসলে ইমপ্রুভ করাই দরকার, অ্যাড করাই উচিত, সেটা একটা করতে পারি। যেমন আর একটা ভালো ফিচার হতে পারে, তোমরা যদি অ্যাডমিন একটা সেকশন দাও, সাপোজ অ্যাডমিন একজন আছে, সে চাইলে আর একটা অ্যাডমিন অ্যাড করতে পারে। এ তাহলে কি হচ্ছে, মাল্টিপল ইউজার মাল্টিপল ভাবে মানে এটাকে অ্যাক্সেস করতে পারবে, 2-3 জন ইউজার অ্যাক্সেস করলো। যেমন অনেক তো এই যে শোরুমগুলোতে কি থাকে, 2-3টা কাউন্টার থাকে, তো সেল হলো কোন কাউন্টার থেকে সেল হলো, তো যে অ্যাডমিন লগ ইন করা আছে ওই অ্যাডমিন থেকে সেল হলো, মিন্স ওই কাউন্টার থেকে সেল হলো। এরকম মানে যদি এখান থেকে চিন্তা করা যায়, একটু ইমপ্রুভ ব্রেন খাটানো যায়, অনেক কিছু করা সম্ভব। তারপরে হয়তো এখানে ইয়ার আনা সম্ভব, মানে ফিনান্সিয়াল ইয়ার, 14-15 অর্থ বছর, 15-16 অর্থ বছর, 16-17 অর্থ বছর, এইরকম সিস্টেম অনেক কিছু করা সম্ভব এখানে। তো তোমরা চেষ্টা করবা এটা প্রজেক্টটা কমপ্লিট করার পর আরও নতুন কোনো ফিচার অ্যাড করতে পারো কিনা। যদি এই প্রজেক্টটার উপর বেস করে নতুন কোনো আনার প্ল্যান থাকে, এখান থেকে ক্লোন করে যে অবস্থায় আছে, তোমরা যদি নিজে নিজে কাজ করে এখানে পুশ করতে চাও তাহলে আসবে না, কিন্তু এই প্রজেক্টটাকে ক্লোন করে কোনো ফিচার নতুন অ্যাড করে এখানে পুশ করে দিলে এখানেও থাকবে, অন্য সবাই হেল্প নিতে পারবে ওইটা থেকে। তোমারও একটা পোর্টফোলিও হবে, একটা ওপেন সোর্স কন্ট্রিবিউশন হবে, যেটাকে তুমি জব জব পাইতে গেলে তোমার অনেক অনেক হেল্প করবে। তো সেটা করতে পারো। সো আশা করি মানে কোর্সটা থেকে তোমরাও কিছু শিখতে পারছো, যারা ইউটিউবে আছে ওনারাও শিখতে পাচ্ছে। আসলে একদিন একটা ফিডব্যাক নেব সবার কাছ থেকে, কি অবস্থা কেমন হলো। সবাই এমনিতে ইউটিউবে তো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগতেছে কোর্সটা, আর হয়তো বা ফিউচারে আরও কোন বিষয়গুলো মানে নিয়ে আসলে আমার প্ল্যান আছে ভিডিও টিউটোরিয়াল কিছু ক্রিয়েট করার। তো কোন বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করলে ভালো হবে, তো সেটাও অবশ্যই সাজেশন দিতে পারেন, তোমরাও দিতে পারো।
ভিডিওতে কমেন্ট করে দিতে পারো যে কোন কোন বিষয় আসলে তোমার জানার দরকার হলে ওখানে বলতে পারো, আমি চেষ্টা করব আসলে ওইগুলো নিয়ে টিউটোরিয়াল বানানোর। আমার প্ল্যান আছে, যেহেতু সাইটটা আছে এখানে কিছু সুন্দর সুন্দর কোর্স আনার জন্য, যাতে সবাই একটু হেল্প পায় আসলে। আর এরপরে একটা প্ল্যান আছে লারাভেল এবং ভিউজেস নিয়ে কিভাবে এপিআই ক্রিয়েট করে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন করে জেডাব্লিউটি অথেন্টিকেশন করে একটা মানে সুন্দর প্রফেশনাল টাইপের অ্যাপ্লিকেশন বানানো যায়। মানে এটার পরবর্তী ধাপ, এই কোর্সের নেক্সট ধাপ, সেটা নিয়ে হয়তো প্ল্যান করতেছি। মানে ফিউচারে যদি দেখি সময় হয় কোর্স শুরু করব। আর এই কোড সেকশনে, সাইটের কোড সেকশনে এখানে অনেক কিছু কোড দেয়া আছে কিন্তু। যেমন ধরো মঙ্গোডিবি সম্পর্কে যদি কারো ইচ্ছা থাকে যে মঙ্গোডিবি কেমনে কাজ করে, এখানে ইনস্টল করা, বিভিন্ন প্রকার কোয়েরি করা কেমনে, সব কিছু জাস্ট সিম্পল কোডগুলো এখানে দেয়া আছে। তারপরে এখানে লারাভেল সম্পর্কেও কিন্তু আমাদের আছে, এই যে লারাভেল, লারাভেলের যেগুলো ক্লাস করছি এগুলো আছে। আমি চাইলে লারাভেলের যদি অ্যাডভান্স নিয়ে, যেমন কিউ, শিডিউলার ম্যানেজমেন্ট, তারপরে রেডিস, ক্যাশিং, আরও অনেক কিছু অ্যাডভান্স বিষয় আছে, ওগুলো নিয়ে যদি কোর্স শুরু করি, দেখি প্ল্যান আছে, তাহলে এর নিচে ওগুলো অ্যাডভান্স বিষয়গুলো আনবো। তো আরও অনেক কিছু কোড আছে এখানে, এখান থেকে হেল্প নিতে পারো। তো এখান থেকে গিট কীভাবে ব্যবহার করার, গিট যেমন বেসিকগুলো আছে, তারপরেও আদার্স কিছু বিষয় আছে, সেগুলো এখান থেকে দেখলেই পাওয়া। এখানে জাস্ট শুধু কমান্ড, মানে এখানে হালকা বর্ণনা দেওয়া আছে, বর্ণনার চাইতে কোডগুলো মেইনলি দেয়া, মানে যাদের অ্যাটলিস্ট হালকা ধারণা আছে কিন্তু কাজ করতে গিয়ে ভুলে গেছি অথবা দ্রুত শিখতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা হেল্প করতে পারে। সো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আর কোর্সের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ইউটিউবের যারা ফলো করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ফিউচারে দেখা হবে অন্য নতুন কোর্সে, হয়তোবা এই কোর্সেরই আরও ভিডিও হতে পারে, আশা করি হবে, কয়েকটা ভিডিও হতে পারে। সো সেখানে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।